নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। নীতি নির্ণয় না দুর্নীতির একটি বিশেষ পর্ব। নীতি নির্ণয় না দুর্নীতি আপনারা রেগুলার দেখেন, সপ্তাহে 3 দিন আপনারা দেখেন। এটি বিশেষ পর্বও কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপনা করছি, আপনাদের সামনে প্রেজেন্ট করছি, আপনাদেরকে দেখাচ্ছি, জানাচ্ছি এবং আরও মানুষজন আপনারা দেখুন, জানুন এবং জানান। এই জন্যই কিন্তু এই বিশেষ পর্ব। আপনারা প্রত্যেকে জানেন এই মুহূর্তে বিকাশ ভবন চত্বর, অর্থাৎ কলকাতার সল্টলেকের বিকাশ ভবন চত্বরের সামনে শিক্ষকরা রাস্তায় বসে আছেন। শিক্ষক যারা সমাজ গড়ার কারিগর, যারা আমরা প্রত্যেকে, আপনারা, আমরা সবাই যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, কলেজের পর প্রফেশনাল কোর্স করে বিভিন্ন ক্ষেত্রে স্যার ম্যাডাম বলে আমরা সম্বোধন করি। সবার আগে কি বলুন তো আসে? সম্মান, রেসপেক্ট। এটাই কিন্তু সব থেকে আগে ক্যারি হয়। তারপর সে কোন বিষয়ে শিক্ষা দিচ্ছেন কিংবা পড়াচ্ছেন সেটা পরে আসছে। কিন্তু আজকে সেই সমাজ গড়ার কারিগর যারা, তারা রাস্তায় বসে আছেন। তারা কি করেছিলেন? কারণ তারা চাকরিহারা। 31শে ডিসেম্বরের পর কোথায় যাবেন তারা? তাদের ভবিষ্যৎ কি হবে? তারা কি প্রফেশন চেঞ্জ করবেন নাকি ব্যবসা করবেন? আমাদের বাংলায় তো বিভিন্ন রকম শিল্প আসছে, নাকি নতুন কোনো শিল্পে তারা অন্তর্ভুক্তি হবে তাদের? কোনটা? তার থেকে বড় কথা, সবার আগে সম্মান চলে গেল। কোথায় সম্মান বলুন তো? যারা আজকে চক, ডাস্টার, পেন, পেপার, কাগজ, বই, খাতা, ক্লাসরুম, স্টুডেন্টস, ছাত্র ছাত্রী, তারা আজ রাস্তায় বসে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তাহলে শিক্ষা কোথায় নেমেছে বলুন তো? শিক্ষার দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি কোন পর্যায়ে গেলে শিক্ষকরা রাস্তায় নামছেন এবং তারপর পুলিশ তাদেরকে লাঠি পেটা করছে। লাঠি মেরেছিল, আপনাদের মনে আছে, ডিআই অফিসের রুবিতে। তারপর লাঠির পর লাঠি। অনেকে ইনজিওর্ড হয়েছেন এবং অনেক কিছু ঘটনা ঘটে গেছে। এখনও তারা কিন্তু রাস্তায়। আমরা যখন এই অনুষ্ঠান শ্যুট করছি, আপনাদের জানা দরকার যে কি তাদের দাবি, কি বলছেন, তাদেরকে নিয়ে কি কেউ পলিটিক্স করতে চাইছে? তারা কি গিনিপিগ হতে যাচ্ছেন, নাকি তাদের ভবিষ্যৎ কি হবে? এরকমই বিকাশ ভবনের সামনে একজন শিক্ষক, যিনি বিকাশ ভবনের সামনে ধর্নায় বসেছেন, রাস্তায় বসেছেন, যার কাছ থেকে শিক্ষা নামক, অর্থাৎ শিক্ষক তো শিক্ষা দেন, কেড়ে নেওয়া হয়েছে বলা যায় আমাদের ট্রাইব টিভি বাংলার স্টুডিওতে। তাহলে বুঝতে পারছেন কত কি আপনারা জানবেন আজকের পর্বে। একটু লেন্দি ইন্ট্রোডাকশন দিলাম, কিন্তু আপনাদের জানা দরকার। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। প্রথমেই আমার বাঁদিকে বসে আছেন রাকেশ আলম, ফিজিক্সের টিচার রাকেশবাবু, এবং উনি গঙ্গারামপুরে যে স্কুলের শিক্ষকতা করেন, ঠ্যাঙ্গাপাড়া হাই স্কুল, সেখানকার ফিজিক্সের টিচার। রাকেশবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলা স্টুডিওয় স্বাগত। আমি স্বাগত বলে আমি আপনাকে ছোট করব না, সম্মান নষ্ট করব না, কিন্তু রাকেশবাবু প্রথমে বলি, আপনার হেলথ, আপনার শরীর প্রথম জানা দরকার আমার। দর্শকরাও যারা অনুষ্ঠান দেখেন ট্রাইব টিভি বাংলায়, আপনার স্বাস্থ্যর আপডেট, তারপর আমি পরবর্তী প্রশ্নে যাব। আগে সেটা বলুন। নমস্কার, ট্রাইব টিভি বাংলাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং আমার যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে যে বিপর্যয়ের মধ্যে আছি, আমরা এটা সকলের সম্বন্ধে বার্তা দিয়েছিলাম সকলের প্রতি, যে আমাদের কথা জনমানসে যেন ছড়িয়ে দেওয়া হয়, এবং মিডিয়া বন্ধুদের এটা আমরা আহ্বান জানিয়েছিলাম। যে সকল মিডিয়া বন্ধু আমাদের পাশে দাঁড়াচ্ছেন, আমাদের কথা বলছেন, তাদের জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ এবং অভিবাদন জানাই। শান্তনুদা, আপনি যেটা বললেন যে আমাদের শারীরিক অবস্থা কেমন, আসলে শারীরিক অবস্থার তো তবুও একটা মাপকাঠি আছে, তাকে মেজার করা যায় বিভিন্ন রূপরেখা দিয়ে। আমাদের শারীরিক অবস্থার থেকেও আমাদের মানসিক অবস্থা আরও বেশি খারাপ, যেটা দেখা যাচ্ছে না। আমরা মেন্টাল হেলথ আমাদের অত্যন্ত ভেঙে পড়েছে, কিন্তু আমরা দমে যাইনি। আমাদের আন্দোলন চলছে এবং আন্দোলন আমাদের চলবে। বেশ, আন্দোলন চলবে, কিন্তু যে ঘটনা ঘটেছে, যা নিয়ে কিন্তু তোলপাড় হয়ে গেছে, পুলিশ আপনাদেরকে লাঠি মেরেছে, আমরা জানি। আপনারা সে ছবি দেখেছেন, রাত্রেবেলায় ছবি দেখেছেন, এবং সব কিছু সেখানকার স্থানীয় বিধায়ক তৃণমূল কংগ্রেসের
তিনি সেখানে গেছিলেন এবং তারপর সব্যসাচী দত্ত সেখানে গেছিলেন, তারপর যা যা হয়েছে সবটাই আপনারা দেখেছেন। কি এর আপনি কীভাবে ব্যাখ্যা করবেন রাকেশবাবু, মানে যদি ঘটনাটা সম্পূর্ণভাবে যতটা সম্ভব হয় দর্শকদের একটু হ্যাঁ, মানে দেখুন, এটা একটা হঠাৎ নেমে আসা মাথায় বাজ পড়ার মতো ঘটনা। আমরা এই আন্দোলনটা দীর্ঘদিন ধরে সংগঠিত করেছি। আজকে আপনারা আমাদের বিকাশ ভবনে দেখছেন, তার আগে আমরা শীতকালীন সময়ে আমরা ধর্মতলার ওয়াই চ্যানেলে পড়েছিলাম, তারও আগে আমরা রাস্তায় দীর্ঘদিন ধরে থেকেছি এখানে ওখানে। তো এই আন্দোলনটা নতুন কিছু আন্দোলন নয়। আমরা মনে করি আমাদের আজকের এই অবস্থার জন্য এক এবং অদ্বিতীয় দায়ী এই দুর্নীতিগ্রস্ত প্রশাসন। আমরা যখন এই চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিই, যখন আমরা পরীক্ষাটা দিই, যখন নোটিফিকেশন বের হয়, তখন থেকেই এটাকে আমরা অস্বীকার করতে পারি না যে বাজারে টাকা দিয়ে চাকরি বিক্রির একটা বাতাবরণ তৈরি হয়েছিল। কিন্তু সেগুলোকে উপেক্ষা করেও আমরা পড়াশোনা করেছি, আমরা নিজেদের যোগ্যতা মেধার ভিত্তিতে আমরা পাশ করেছি এবং স্কুলে সসম্মানে জয়েন করেছি। কিন্তু রাকেশবাবু, আমি একটু ইন্টারাপ্ট করি। স্বাভাবিকভাবেই আমার প্রশ্ন, আপনি যোগ্য না অযোগ্য? আমি এই কোয়েশ্চেনটা, আমার কিন্তু এটা প্রশ্ন নয়, আমার প্রশ্নটা যোগ্য না অযোগ্য এই ধরনের প্রশ্ন আপনাকে কেউ করবে কোনো টেলিভিশন চ্যানেলে, স্যাটেলাইট চ্যানেলে, নিউজ চ্যানেলে আপনি বসে ফেস করবেন কোনোদিন ভেবেছিলেন? না, ভাবিনি। এর উত্তরটা আমার দেওয়া উচিত। দেখুন, আমাদের এই প্যানেলে যখন তদন্ত হয়, এই তদন্ত হাইকোর্টের বিচারপতি একটা কমিটি তৈরি করেছিলেন, বাক কমিটি বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে। তারপর দীর্ঘকালীন সিবিআই এই তদন্ত করেছে। সেই সিবিআই তদন্তের ভিত্তিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে এসএসসির যত আধিকারিক সমস্ত কিছুই কিন্তু নাম উঠে এসেছে এবং বাংলার অলিতে গলিতে যারা এজেন্ট, যারা টাকা তুলেছে, সে নামও প্রকাশ্য। সে তালিকায় দেখা গেছে একটা বড় অংশ যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। এই প্যানেলে হাইকোর্ট তথা সুপ্রিম কোর্ট যে মোট 17 রকম জালিয়াতি করেছে, অর্থাৎ ওএমআর, ব্ল্যাঙ্ক ওএমআর, র্যাঙ্ক জাম্প, প্যানেল এক্সপায়ারি থেকে নিয়োগ, বিভিন্ন ধরনের জালিয়াতি, সেই প্রত্যেকটা 17 রকম জালিয়াতির পরেও আমাদের নাম কিন্তু কোনো জালিয়াতিতে নেই। সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে যারা একদল চিহ্নিত দাগী, মানে টেইন্টেড, আর এক দলকে হাইকোর্ট বলেছিল আনটেইন্টেড, কিন্তু সুপ্রিম কোর্টে সেই কথাটা চেঞ্জ হয়ে গেল নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেইন্টেড, অর্থাৎ যারা চিহ্নিত দাগী নয়। মানে আমাদের মধ্যে কিছু দাগী থাকতেও পারে, যেটা সুপ্রিম কোর্টের অবজারভেশন। আমাদের আন্দোলনটা ছিল সেখানেই যে আমাদের যে টোটাল প্যানেল, সেই প্যানেলে যদি 4 জনও যদি সৎ থাকে, তাহলে আপনাদের সেই 4 জনের নামকে সার্টিফাইড আনটেইন্টেড, মানে তারা চিহ্নিতভাবে দাগী নয়, তারা পুরোপুরি সৎ এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, সেই তালিকাটা তৈরি করে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে, তাদের রক্ষা করতে হবে। আমরা যে ডাকটা দিয়েছি আন্দোলনের, আমরা কিন্তু ডাকটা প্রথমে আমাদের আন্দোলনের কর্মসূচি ছিল যে আমাদের চাকরি বাঁচাও কর্মসূচি, কিন্তু আমরা দেখলাম এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তাই আমাদের বিরুদ্ধে এই যে যোগ্য এবং অযোগ্য দুটো আলাদা পোল, এই পোলটাকে যেন মিলিয়ে দেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের হয়ে কথা বললেন, শেষে গিয়ে দেখলাম তিনি এভাবে প্রকাশ্যে বলছেন যে আমি আগে যোগ্যদের দেখে নেব, তারপরে অযোগ্যদের দেখে নেব। এই দেখে নেওয়ার ব্যাপারটা কি আমরা বুঝলাম না। গ্রুপ সি, গ্রুপ ডি যে বন্ধুগুলো, তাদের মধ্যেও যারা যোগ্য আছে, আমরা না হয় স্কুলে যাচ্ছি, আমাদের মৃত্যুদণ্ডের দিন 31শে ডিসেম্বর ধার্য হয়ে গেছে, আমরা প্রতিদিন মরছি, কিন্তু আমাদের যে গ্রুপ সি, গ্রুপ ডি বন্ধুগুলোকে যাদেরকে মেরে দেওয়া হলো, মুখ্যমন্ত্রী তাদেরকে ভাতা ঘোষণা করছেন। এখানে রাকেশবাবু, আমি একটু ইন্টারাপ্ট করে আপনাকে বলি যে ইতিমধ্যে কিন্তু প্রত্যেককেই ভাতা, যেটা আপনি বললেন, সুতরাং অর্থনৈতিকভাবে কিন্তু মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তাই কিন্তু করলেন। আমার প্রশ্ন, আপনারা বিকাশ ভবনের সামনে যা পুলিশ প্রেস কনফারেন্স করে বলছেন যে বিকাশ ভবনের সামনে আপনারা প্রথমে ব্যারিকেড ভাঙলেন, তারপর বিকাশ ভবনের ভেতরে যারা চাকরি করেন তাদেরকে আপনারা বেরোতে দেবেন না, পুলিশ যা বলছে, তাদের স্টেটমেন্ট যা, তাদের ফ্যামিলি আছে, অনেকে প্রেগনেন্ট ওখানে আছে যারা চাকরি করে বিকাশ ভবনের ভেতরে, তাদের বাড়ি যাওয়া,
এইটা কেন করলেন? এবং সব মিলিয়ে একটা হুলিগানিজম টাইপের জিনিস পুলিশ যা বলছেন, যে অনেকবার আপনাদের বলা হয়েছিল কিন্তু আপনারা কোনো কিছুতে কর্ণপাত করেননি, না করে সবাই মিলে বল প্রয়োগ করে ব্যারিকেড ভেঙে ওখানে একটা হুলিগানিজম করলেন, কেন করলেন? দেখুন, সহজ কথা বললে এই মুহূর্তে রোবোটিক সায়েন্স খুব উন্নত, কিন্তু রোবটের দাম অনেক বেশি বলে আমরা রোবট মেনটেন করতে পারি না। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা সুবিধা আছে, যে বাংলার পুলিশ, বিশেষত কলকাতার পুলিশ, এদের যদি অ্যালগোরিদম ঠিক করে দেওয়া হয়, প্রোগ্রামিং ঠিক করে দেওয়া হয়, এরা রোবটের মতো কাজ করে, এদের কোনো মানবতা নেই। প্রত্যেকটা মিথ্যা কথা বলছেন। কেন বলছি আমি? এরা অন রেকর্ড, আপনারা তো মিডিয়া হাউস, শেষ 15 তারিখের ঘটনা 24 আওয়ার্স অন রেকর্ড আছে। পুলিশ একটা তথ্য দিতে পারবে যে ওরা আমাদের সঙ্গে কথা বলেছে? আমি বলছি আপনাকে, আমাদের এই আন্দোলন, অবস্থান কর্মসূচি আমরা বিগত 7 দিন ধরে চালাচ্ছি। আমাদের 15 তারিখ ছিল আমরা সেখানে বিকাশ ভবন ঘেরাও কর্মসূচি, এবং তার আগে আমরা কলকাতার বুকে 13 তারিখ 14 তারিখ ট্যাবলো নিয়ে তার প্রচার করেছি, আমরা পথনাটিকা করেছি, জনসাধারণদের বার্তা দিয়েছি। সেদিনের যে আমাদের জমায়েত ছিল শুধুমাত্র যে আমরা চাকরি হারা। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, আপনাকে অনুরোধ করছি শান্তনুদা, মিডিয়া আমাদের নামের নিচে চাকরিহারা কথাটা শুধু লিখছে, চাকরিহারা শিক্ষক। আপনারা প্লিজ গুলিয়ে দেবেন না, সরকার গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, আপনি আমার নামের পেছনে যোগ্য চাকরিহারা শিক্ষক এ কথাটা উল্লেখ করবেন, এটাও আমাদের একটা অপমান, এটা আপনাকে বললাম। তাহলে কি হলো? সে আন্দোলনে আমরা প্রথমেই প্রেস রিলিজ করে বলেছিলাম যে আমাদের এই লড়াই হচ্ছে সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু আমরা সেটা জানি কোনো অফিসে যারা থাকে তারা সকলেই দুর্নীতিপরায়ণ নয়, সেখানে সাধারণ কর্মচারী থাকে, তাদের নিয়ে আমরা যথেষ্ট শঙ্কিত ছিলাম। আমরা বলেছিলাম সেখানে খাবারের, সেখানে পানীয় জলের, সেখানে ওষুধের, এমনকি কোনো এমার্জেন্সি আমরা প্রত্যেকটা সেটাকে ছাড় দেব, আমরা দিয়েওছি। সেখানে হুইল চেয়ারে করে আমি ব্যক্তিগত 2 জন কে বের করেছি। আরও একটা বাজারে কথা ঘুরছে যে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে আমরা আটকে রেখেছি। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, আমাদের কাছে রেকর্ড আছে, ওই ম্যাডামের কাছে আমরা 2-2বার ফোন করেছি যে ম্যাডাম আপনার অসুবিধা হলে আসুন, আপনারা বের করে দিচ্ছি। আমাদের কাছে রেকর্ড আছে, আমি আপনাকে দেখাতে পারি। উনি আসবেন না, এবং তিনি সেদিন বাইট দিলেন না। আমি শ্রদ্ধা নিয়েই বলছি, আমি অপমান করার জন্য বলছি না। তিনি তার 2 দিন পর থেকে সে কথাগুলো বলতে শুরু করলেন। আমরা এখানেও একটা রাজনৈতিক ষড়যন্ত্র, যে আমাদের দুর্নাম করার জন্য, আমাদের আন্দোলনকে অন্য বিপথে পরিচালনা করার জন্য একটা চক্রান্ত হচ্ছে। পুলিশ বলছে যে আমরা নাকি সহানুভূতি করিনি। পুলিশের আপনি একটা বাইট দেখান যে আমাদের ডাকা হয়েছে আমাদের সঙ্গে কথা বলার জন্য। বরং আমরা বলেছি যে আমরা এই আধিকারিক যারা উচ্চপদস্থ আছে তারা আসুক, আমরা কথা বলবো, অথবা শিক্ষামন্ত্রী এখানে আসুক, আমরা কথা বলবো, এবং বৃহত্তর মুখ্যমন্ত্রী এখানে আসুক, আমরা কথা বলবো। ওরা বলেনি। গেট 2 আটকে রেখেছিল আমাদের মধ্যে। বিকাশ ভবন কেন রাকেশ বাবু? বিকাশ ভবন, একবার আচার্য ভবন, একবার বিকাশ ভবন, কেন? কারণ পশ্চিমবঙ্গের যে শিক্ষা দপ্তর, আমরা তো শিক্ষাকর্মী, আমরা শিক্ষক, আমরা পুলিশের মতো চোর ডাকাত গুন্ডা ছেচরদের নিয়ে কাজ করি না বলে ওদের মানসিকতা ওই রকমই, মিথ্যে কথা বলা, তাদের চিন্তা ভাবনা। আমরা শিক্ষক, আমরা বই খাতা নিয়ে থাকতে ভালোবাসি, আমরা মনীষীদের জীবন পড়ি, আমরা বিজ্ঞানীদের কথা বলি। আমরা মনে করি যে বিকাশ ভবন এবং আচার্য সদন, এই 2 ভবনই হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষার মেন আতুরঘর, দুর্নীতির আতুরঘর। তাই আমরা আতুরঘরে আক্রমণ করেছি। আরেকটা কথা বলি আপনাকে, এই পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশকে আর একটু ভালো অভিনয়টা শিখতে হবে। আমরা জানি ব্রাত্য বসু যিনি শিক্ষামন্ত্রী, তিনি একজন বিখ্যাত নাট্যকার। তো আমি ব্রাত্য বসুকে অনুরোধ করছি, আপনি পুলিশের সঙ্গে বসে ওদের একটু নাটকটা শিখিয়ে দিন, ওটার নাটক ধরা পড়ে যাচ্ছে, এবং আরও দিনের পর দিন আমরা ধরিয়ে দেব। ইনারা মিথ্যে কথা বলছেন। পুলিশ তো প্রেস কনফারেন্স করে বলছে ন্যূনতম বল প্রয়োগ, যারা আটকে ছিল তাদেরকে এসকর্ট করে বাইরে নিয়ে যাওয়ার জন্য যেটুকু দরকার সেটুকু করা হয়েছে। দেখুন, ন্যূনতম বল প্রয়োগ করে যদি আমার 100 জন বন্ধু, সহকর্মী, শিক্ষক, শিক্ষিকাকে
হাসপাতালে ভর্তি করা হয়, আমি আপনাকে ছবি দেখাতে পারি, আপনি চাইলে আমি অন রেকর্ড দেখিয়ে দেব। মাথা ফেটেছে, একজন 24 ঘন্টা সেন্স আসেনি, পা ভেঙেছে 7-8 জনের, হাত ভেঙেছে 20-25 জনের। ছবি দেখেছেন আপনারা? দর্শক হ্যাঁ, দর্শক অবশ্যই দেখেছে। এটা যদি সামান্য বল প্রয়োগ হয়, এমনকি রজত যে আমাদের মঞ্চের একনিষ্ঠ একজন কর্মী, এই রজতকে আমি ব্যক্তিগত রেস্কিউ করে প্রথমে বিধাননগর সাব ডিভিশন হাসপাতাল, তারপর সেখান থেকে আমি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে যাই। এটাও কি সত্যি কথা রাকেশবাবু, যখন আপনারা নিয়ে যাচ্ছেন সরকারি হাসপাতালে, সেখানে কোনো পেপার ওয়ার্ক দেওয়া হচ্ছে? হ্যাঁ, ডেফিনেটলি দেওয়া হচ্ছে না। আমি বলছি আপনাকে এখানে পুলিশি অত্যাচার লিখতে হবে, কারণ বিটেন বাই দ্য পুলিশ, ওনারা লিখবেন না। বলছে না, লেখা যাবে না। বলে কেন লেখা যাবে না? আমি অন রেকর্ড করছি, লাইভ করছি, আমার ফোন নিয়ে নেওয়া হচ্ছে। বলছে অ্যাক্সিডেন্ট। আমি না, একটা অ্যাক্সিডেন্ট নয় তো, এটা রাষ্ট্রীয় সন্ত্রাস, এটা রাজ্যের পরিকল্পিত ষড়যন্ত্র আমাদের এই আন্দোলন। কারণ রাষ্ট্রীয় সন্ত্রাস কেন বলছেন? রাষ্ট্রীয় সন্ত্রাস কেন বলছি, এর পেছনে কারণ আছে। দেখুন, আমরা শিক্ষক, 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সমস্ত কথা অন রেকর্ড বলা যায় না, এবং আমিও সেটা মনে করি। এটা যেহেতু সুপ্রিম কোর্টের একটা বাতাবরণ, একটা পর্দা আছে, সমস্ত কথা অন রেকর্ড বলা যায় না, তাই আমাদের বুদ্ধি খাটাতে বলেছেন। যদিও আমরা বুদ্ধি খাটাই। এই যে দুর্নীতিটা, এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটা সুপ্রিম কোর্টও বলেছে, তার ভার্ডিক্টে হাইকোর্টও তার আগে বলেছিল। এবার এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে যে সময়কালে আমাদের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা হচ্ছিল, সে সময় বর্তমান কেন্দ্রীয় যে শাসক দল এবং তার যারা আধিকারিকগণ, তার যারা দায়িত্ববান প্রতিনিধিগণ আমাদের রাজ্যে আছেন, তারা এই দলে ছিলেন। মানে এরা হচ্ছে বিখ্যাত ভ্রমর, যারা এই ফুল থেকে ওই ফুল, ওই ফুল থেকে ওই ফুলে ঘুরে বেড়াতে পছন্দ করেন। বেশ, তাদেরকে তো আপনার মঞ্চে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাই আমি আপনাকে ক্লিয়ার। এবং তারা যাচ্ছেন, আপনারা তাদেরকে গ্রিট করছেন, তাদেরকে বলছেন কেন তারা আসছে না? না, এটা একটু ভুল বার্তা হচ্ছে। আমরা গতকাল আপনাদের ওখান থেকে কিন্তু, আমি নাম বলছি না, ওখান থেকে কিন্তু স্পেসিফিক ভাবে বলা হয়েছে যে কেন বিরোধী দল নেতা আসছেন না, কেন বিরোধী দলের অন্যান্য নেতা নেত্রীরা যারা বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছেন তারা আসছেন না। না, এটা একটু ভুল ছড়ানো হয়েছে কিছুটা, হয়তো আমাদের বিরোধিতা করার জন্য। আমি বলে দিচ্ছি আপনাকে বিষয়টা কি হয়েছে। আমাদের 7 দিন আগে ডাক ছিল যে আমাদের একটা গণকনভেনশন করব আমরা 15 তারিখে। বেশ, কিন্তু তার আগেই আমাদের ওপর পুলিশি নির্মম অত্যাচার হলো। আমরা রাত্রিবেলায়, রাত 3টের সময় আমি ছিলাম সেখানে। আমরা মঞ্চের তরফ থেকে আমরা প্রেস বাইট করলাম লাইভের মাধ্যমে, ফেসবুক লাইভের মাধ্যমে, যে আমাদের কর্মসূচি পরিবর্তন হলো, গণকনভেনশনটা আমরা কালা দিবস পালন করব এবং সর্বস্তরের সকলকে আমরা আহ্বান করলাম। সেখানে কোনো রাজনৈতিক দল কেউ থাকবে কি থাকবে না আমরা সেটা স্পেসিফাই করিনি। বেশ, কেন করিনি? কারণ আমরা মনে করেছিলাম যে যদি কেউ ঝান্ডা বাদ দিয়ে, রাজনৈতিক রং বাদ দিয়ে আমাদের এই অরাজনৈতিক মঞ্চে এসে আমাদের জন্য কোনো কথা বলতে চায়, আমাদের সমস্যার সমাধানের পথ বেরিয়ে আসে, তাকে আমরা অবশ্যই স্বাগত জানাবো। কিন্তু আমরা দেখলাম কি? আমরা দেখলাম যে ওনারা আসলেন, এসে আমাদের মঞ্চ ব্যবহার করলেন এবং মঞ্চ ব্যবহার করে সেখানে রাজনীতিকরণ করার চেষ্টা করলেন। আমাদের স্পেসিফাইড কিছু প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো ওনারা এড়িয়ে চলে গেলেন। ওনারা কিন্তু ভুলে গেছেন যে ওনারা শিক্ষকদের মঞ্চে উঠেছেন এবং যোগ্য শিক্ষকদের মঞ্চে উঠেছেন। আজকের মধ্যে আমরা আবার প্রেস কনফারেন্স করে এই প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা কিছু হোম টাস্ক দেব। আমরা শিক্ষক তো, আমরা বাড়ির কাজ দিই ছাত্রদের। আমরা সিপিএমকে কিছু হোম টাস্ক দেব, বিজেপিকেও দেব এবং তৃণমূলকে তো অবশ্যই দেব। কংগ্রেস যেহেতু প্রাসঙ্গিক নয় আমাদের রাজ্যে, তাই আমরা কংগ্রেসকে আপাতত দিচ্ছি না। যদি প্রাসঙ্গিকতা ফিরে আসে আমরা দেব। হোম টাস্ক কী দেব আমরা? যে আমাদের যদি সাহায্য করতে হয় তাহলে কিন্তু আমাদের স্টেজে এসে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এই আমরা ক্ষমতায় আসলে আপনাদের যোগ্যদের বাঁচিয়ে দেব, এই মুখ্যমন্ত্রী শুধুমাত্র প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে ওর বাড়ি হামলা করো, এর বাড়ি হামলা করো, এইগুলো কিন্তু আমরা শুনছি না। আমাদের নিয়ে রাজনীতিকরণ করতে আসবেন না, আপনাদের রাজনীতির দরজা আমরা বন্ধ করে দেব। বেশ, রাকেশবাবু, আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি দুটো কোয়েশ্চেন করি। প্রথম প্রশ্ন, বাড়িতে
একটু পার্সোনাল ফ্রন্টে আমার 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 এই প্রশ্ন করতেও আমি দ্বিধাগ্রস্ত, আমি হেজিটেন্ট ফিল করছি। স্টিল আমি আপনাকে জিজ্ঞেস করি যে বাড়িতে আপনার পরিবার, আপনার বাবা মা, আপনার 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 ওয়াইফ, আপনার সন্তানরা যারা আছেন, এবং সবথেকে বড় কথা যারা স্টুডেন্ট, যাদেরকে আপনি পড়ান, কোনো একটা জায়গায় কোন সম্মানে তাদের সামনে যাচ্ছেন, মানে আপনার আজকে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি কোন পর্যায়ে নামিয়েছে, মানসিকভাবে আপনি কিভাবে ফেস করছেন তাদের, এবং আপনার ফিনান্সিয়ালি তো মুখ্যমন্ত্রী বলেছেন, ভাতার কথা বলেছেন, কি করবেন 31 তারিখের পর? আচ্ছা, আমি তাহলে একটু পয়েন্ট পয়েন্ট করে বলি কথাগুলো। ভাতাকে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা মনে করি না মুখ্যমন্ত্রীর মানে এখন নতুন যদি কোনো প্রকল্প তৈরি হয়, প্রথম থেকেই ভাতা হয়, সেখানে কেউ যদি স্বীকার করে সেই ভাতা গ্রহণ করে, সেই ব্যাপারটা আলাদা, আমি ছোট করছি না ভাতাকে। কিন্তু আমরা যোগ্যতার নিরিখে একটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে পরীক্ষা দিয়েছি, এবং এটা আমাদের অধিকার, এটা হক। আমাদের অপরাধের জন্য আমাদের চাকরি যায়নি, চাকরি গেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য। আমাদের অধিকার আমাদের ফেরত দিতে হবে, সেখানে ভাতা আমরা কোনো মতেই নিচ্ছি না। আমি বোঝাতে পারলাম? দ্বিতীয় কথা, আমরা এখনও বিশ্বাস করি মানুষের বিশ্বাস হারানো পাপ। এই সমাজ অত্যন্ত সচেতন। আপনারা কিছু কুচক্রির কথা বাদ দিলে আপনারা দেখবেন যারা সাধারণ মানুষ, যারা অভিভাবক, যারা ছাত্র, যারা বিদ্যা অনুরাগী, তারা সকলেই যোগ্যদের পাশে আছেন। আমরা কিন্তু সত্যি কথা বলতে আমরা অপমানিত বোধ করছি না, বরং আমার যারা ব্যক্তিগত পরিচিত, এবং শুধু এটা আমার কথা নয়, এখানে আমি আপনি কেউ না, আইডেন্টিটি না, আমরা এক শিক্ষক। এবং আপনাকে বলি, আমরা বাই চয়েস টিচার, বাই চান্স নয়। আমরা কি অন্য প্রফেশনে যেতে পারতাম না? 100% যেতে পারতাম। শিক্ষকতা আমার ভালো লাগে, তাই এসেছি। এই যে একটা বাজারে, এবং আপনি তো প্রমাণ করে এসেছেন। হ্যাঁ, অবশ্যই, আমরা তো সেটাই বলছি। আমরা সেই প্রমাণের দিকে প্রশ্ন চিহ্ন। দেখুন, আমরা একটা কথা বলছি যে আমরা পরীক্ষা দেবো না, সুপ্রিম কোর্টের রায় দেওয়া সত্ত্বেও আমরা বলছি পরীক্ষা দেবো না। কেন পরীক্ষা দেবো না? এটা আপনাকে ক্লিয়ার করি। আমরা এক চাকরির পরীক্ষা দুবার দেবো কেন? এই রায়টাও যদিও বলা উচিত না, কিন্তু আমরা যখন এখন রায়ের ঊর্ধ্বে বা আমাদের আর কিছু হারানোর নেই, তাই বলে দিচ্ছি যে এই রায়টাও কিন্তু আইনসম্মত নয়। কেন বলছি আপনাকে? আমরা 7 বছর চাকরি করেছি, আমরা অনেক প্রিসাইডিং অফিসারের কাজ করেছি। তাহলে আমরা যদি আজকে অবৈধ হই, তাহলে আমরা যে কাজগুলো করলাম সেই কাজগুলো অবৈধতা হবে না কেন? যাদেরকে আমরা নির্বাচন করলাম তারাও অবৈধ। যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা আমরা দেখলাম, সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল তো ইনফ্যাক্ট এবছরও আমরা দেখেছি খাতা। তাহলে সেই ফলাফলগুলো অবৈধ, সেই পরীক্ষাগুলো কি আবার হবে? একদম একদম। সিবিআই যে ইনভেস্টিগেশন করলো, সেই ইনভেস্টিগেশন করার পরও সিবিআইয়ের গ্রহণযোগ্যতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে হলো না। তাহলে সেই সিবিআইকে অবৈধ করতে হবে, এসএসসি অফিসকে অবৈধ করতে হবে, বিকাশ ভবনকে অবৈধ করতে হবে। আমরা অবৈধ কেন? আমাদের কেন চাকরি একা পরীক্ষা দিতে হবে? আরেকটা কথা বলি, আমি অন রেকর্ড বলি, যারা এই পরীক্ষার কথা বলছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনারা বসবো, এই চাকরির পরীক্ষা না। আপনারা রকেট সায়েন্স থেকে শুরু করে জুতো সেলাই, চণ্ডীপাঠ, যে কোনো সিলেবাস আপনারা নির্ধারণ করুন, একই বইয়ে আপনারাও পড়বেন, আমরাও পড়ব। আপনারা বলতে আমরা বলছি, যারা বলছেন পরীক্ষায় বসা উচিত তাদের বলছি। আপনারা কোশ্চিন পত্র তৈরি করবেন, দেখবো আমাদের থেকে কে বেশি যোগ্য হয়। পাস আমরা করেছি, পাস করে দেখাবো, কিন্তু সেটা অন্য পরীক্ষা। এটার ওপেন চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ করছি আমি, ওপেন চ্যালেঞ্জ করছি। দ্বিতীয় কথা, দেখুন, তখন ছাত্র ছিলাম, মাথার ওপরে বোঝা ছিল না, তখন মানসিক অবস্থা অন্য ছিল। আজকে আমার দুটো সন্তান, যার বয়স, একজন বড় মেয়ের বয়স আমার 2 বছর, ছোট ছেলের বয়স আমার মাত্র 6 মাস। আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ, আমার মাথার ওপরে লোনের বোঝা আছে, আমাকে সামাজিকভাবে মানহানির একটা অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি পড়বো কখন? আমার বাচ্চা যদি কান্না করে, আমি তাকে কোলে নেবো না পড়বো? আমাকে তো স্কুল যেতে হবে, স্কুলে সেখানে আমার 5-6টা ক্লাস থাকবে। আমি তো ওদের সঙ্গে, আমার সন্তান সম ছাত্রদের সঙ্গে আমি তো কাজ করতে পারি না। মানসিক জোর কোত্থেকে পাচ্ছেন রাকেশবাবু? মানসিক জোর আমি বলছি, মানসিক জোর পাচ্ছি কারণ আমরা সুশিক্ষায় শিক্ষিত। আমাদের মধ্যে যে পুলিশদের মধ্যে যেমন সিস্টেম করা আছে না, সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, লালিয়ে দিলে চলে গেলাম, এবং তারপরে মিথ্যে নাটক করলাম, যেটা ব্রাত বসুকে আমি অনুরোধ করলাম এদের টিভির পর্দায় আনুক, আপনার ব্যবসা ভালো হবে। বাংলা সিনেমার পাশে ওই হাত জোর করে বলতে হবে না, বাংলা সিনেমা হিট করে যাবে। এই পুলিশদের আপনি পর্দায় নিয়ে আসুন। মানসিক জোর পাচ্ছি কারণ আমরা সুশিক্ষায় শিক্ষিত।
আমরা নেতাজিকে দেখেছি, ক্ষুদিরামকে দেখেছি, আমরা অন্যায়ের বিরুদ্ধেই নিজের চাকরি থাক না থাক এই আন্দোলনকে আমরা বাংলার শিক্ষা বাঁচাও আন্দোলনে রূপান্তর করেছি। আপনারা শুনে রাখুন, এটা গভীর ষড়যন্ত্র। 10 বছর ধরে এসএসসি নেই, আমাদের পর যারা আমাদের ভাই দীর্ঘদিন ধরে বসে আছে রাস্তায় নতুন পরীক্ষার জন্য, তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হলো না কেন? কোনো স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই, বছরের পর বছর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে সরকার এই শিক্ষাকে বেসরকারি করার জন্য পিপিপি মডেল নামে মডেল অবধি তৈরি করে ফেলেছে। রাকেশ বাবু, একটা ছোট প্রশ্ন করি একদম শেষের দিকে। মুখ্যমন্ত্রী তো বলছেন আপনারা স্কুলে যাচ্ছেন না কেন? দেখুন, তা আমিও আপনাকে জিজ্ঞেস করছি যে বিকাশ ভবনের সামনে বসে যা করছেন, আপনারা যোগ্য প্রমাণ করতে হচ্ছে আপনাকে আরো একবার। নিশ্চয়ই আমি আপনার জায়গায় থাকতাম, আমি ওটা চ্যালেঞ্জ হিসেবে নিতাম ডেফিনেটলি। স্কুলে যাচ্ছেন না কেন? স্কুলে আমরা যাচ্ছি না এ কারণে, কাল তো মেয়র বলছেন স্কুলে যাচ্ছেন না কেন? মেয়র বাবুকে আমি বলবো উনাকে স্কুল শিক্ষার আওতায় নিয়ে আসা হোক, সব্যসাচী বাবুকেও বলবো উনি স্কুল শিক্ষার আওতায় নিয়ে আসা হোক। ওদের হয়তো শিক্ষার একটু অভাব আছেন, এখন ভ্যাকেশন পর্ব চলছে, আমরা স্কুলে যাব। আপনাকে পরিষ্কার মেয়র না জেনেই বলেছেন আপনার স্কুলে যাওয়ার জন্য? হ্যাঁ, উনি জানেন না, সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, উনার শুশ্রূষার প্রয়োজন, আমরা গুরুত্ব দিচ্ছি না উনাকে। প্রথম কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী প্রথম আমাদের যেদিন স্কুল যেতে বলেছিলেন আমরা প্রত্যাখ্যান করেছিলাম। কেন করেছিলাম? উনি যোগ্য অযোগ্যকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। আমরা আন্দোলন করেছিলাম, আমরা গণস্বাক্ষর কর্মসূচি করেছিলাম। গোটা পশ্চিমবঙ্গে আপনি বিশ্বাস করবেন না, আমাদের সেই কর্মসূচি সফল হয়েছিল। তারপরে ডিআই অফিসে আমরা ঘেরাও করেছিলাম, আপনি দেখেছেন কোষবাই আমাদের বন্ধুর পেটে লাথি মারা হয়েছে, আমিও সেখানে মার খেয়েছি। এবার গল্পটা কি হলো, আমরা বাধ্য করেছি ডিআই অফিসে যোগ্যদের তালিকা দিতে। যোগ্য তালিকা গেছে, সে তালিকা প্রকাশ পেয়েছে, তারপরে স্কুলে গেছি। এই রায় যোগ্য অযোগ্যকে বিভাজন করা হচ্ছে না, গুলিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই রায়ে আপনি যদি ভালো করে পড়েন সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, আপনি দেখবেন যোগ্য অযোগ্যের বিভাজন স্পষ্ট, শুধু সেটাকে সার্টিফাই করতে হবে। সার্টিফাই কেন করা হচ্ছে না? সার্টিফাই করা হচ্ছে না কারণ অযোগ্যটা হচ্ছে কর, আমি কোট আনকোট বলছি কর। সেখানে শাসক দলের বাড়ির লোকজন ঢুকে আছে। বিরাট কথা বললেন আপনি, বাড়ির লোকজন ঢুকে আছে সেখানে শাসক দলের, ওটা কর। আমরা একবারও বাংলার মানুষকে বলছি না আপনারা 2016 প্যানেলের পাশে দাঁড়ান, আমরা বাংলার মানুষকে বলছি আপনারা 2016 এসএসসির প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ান, অযোগ্যদের পাশে দাঁড়াবেন না। কারণ এই অযোগ্যদের পাশে দাঁড়াতে গিয়েই আমাদের সর্বনাশটা হয়েছে। আমরা শিক্ষক, যোগ্য শিক্ষক। আমি বলি আপনাকে শান্তনুদা, এই রায়ের মধ্যে বলা আছে একদল সমস্ত বেতন ফেরত দিতে হবে, এক দলকে দিতে হবে না। এই রায়ের মধ্যে বলা আছে একদল যারা এই পরীক্ষায় আবার অংশগ্রহণ করবে, একদল পরীক্ষায় বসতে পারবে না। তারপর ডিআই অফিসে এক দলের তালিকা গেছে যারা স্কুল যাবে, এক দলের তালিকা যায়নি যারা বেতন বন্ধ স্কুল যায় না। তাহলে যোগ্য অযোগ্যের বিভাজন কি হয়নি? সেটাকে সার্টিফাইড করে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন সরকার করেছে, আমাদেরও রিভিউ পিটিশন যাচ্ছে। আমাদের আন্দোলন আজকে কেন বসে আছে আমি জানিয়ে দিই। আমাদের আন্দোলন আমরা এ কারণেই বসে আছি যে আমরা মনে করি এই রাজ্য সরকারের প্রচুর ক্ষমতা, এই রাজ্য সরকার ক্যাবিনেটে বসে অনেক কিছু নিয়ম বানাতে পারেন এবং করেছেনও। আমরা দেখেছি আমাদের চাকরি চলে যাওয়ার পর এই রাজ্য সরকারের যেটা সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করেছিল সেই পোস্ট বৈধ করে বলেছে, অর্থাৎ তাদের ক্ষমতা আছে। আমি বলছি না সুপার নিউমেরিক পোস্ট আমাদের জন্য তৈরি করতে হবে, আমাদের চাকরি আপনি কিভাবে ফিরিয়ে দেবেন, কোন সূত্র প্রয়োগ করে, আমরা কেউ আইনত নয়, রাজনীতিবিদ নই, আপনি আছেন সেখানে, আপনাকেই উদ্ধার করতে হবে। রাকেশ বাবু, একদম শেষ আমাদের সময়, এক লাইনে আনসার দেবেন। মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে এখনো? মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্ব না, মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেড। একজন বাংলার নাগরিক হিসাবে মুখ্যমন্ত্রীর ওপর ভরসা করা সকলের দায়িত্ব কর্তব্য, মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে। কিন্তু সমস্যা হচ্ছে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিচ্ছেন এটা বুঝতে হবে সেই প্রতিশ্রুতিগুলো কি আইনত দিচ্ছেন না শুধু প্রতিশ্রুতিগুলো ভাওতাবাজির জন্য দিচ্ছেন। আগের আমরা প্রতিশ্রুতি দেখেছি সেগুলো মানে পূর্ণ হয়নি। কথা ছিল রিভিউ পিটিশন যাওয়ার আগে আমাদের সঙ্গে সরকার বসে আলোচনা করবে, তারপর রিভিউ পিটিশন দাখিল করবে। বেশ, কিন্তু আমাদের একদম সময় কম। রাকেশ বাবু, কি করবেন পরবর্তীকালে? এই কতদিন আপনারা চালাবেন এই ধর্ণা, এই অবস্থান? দেখুন, সরকার এক কথায় এক লাইনে বলবেন। যতদিন পর্যন্ত আমরা ন্যায্য হকের দাবি ফেরত পাচ্ছি না, যতদিন পর্যন্ত আমরা প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকা সসম্মানে পুনর্বহাল হচ্ছি না, এবং যতদিন পর্যন্ত না বাংলার প্রত্যেকটা স্কুলে এই এসএসসিকে দুর্গাপূজা বানিয়ে নিয়োগ হয়
সাধারণ গরিবের রাইট টু এডুকেশন, বাচ্চাগুলোকে সমস্ত সাবজেক্টে সমস্ত ক্লাসে শিক্ষক পাচ্ছে না, শিক্ষাকে বেসরকারীকরণের হাত থেকে বাংলা শিক্ষাকে পুনরায় সেই উজ্জ্বল জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে না, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। বেশ, রাকেশবাবু, অনেক অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনি বিকাশ ভবনের সামনে থেকে এসেছেন এবং আগামী দিনে আপনার একজন মানুষ হয়ে বলবো যে পাহাড় প্রমাণ চাপ মানসিক জিনিস আপনি শেয়ার করলেন আমার সঙ্গে এবং দর্শকদের সঙ্গে, খুব তাড়াতাড়ি রিকভার করুক, সলিউশন হোক, এবং মুখ্যমন্ত্রীর ওপর আপনারা আস্থা রাখছেন। আমার মনে হয় কোনো একটা রেজলিউশন নিশ্চয়ই বেরোবে। আপনার সময়ের জন্য আমরা কৃতজ্ঞ আপনার কাছে। আপনি আমাদের কথা তুলে ধরেছেন, বেশ, আমি অনুরোধ করব আমাদের পাশে থাকুন। বেশ, আপনারা দেখলেন আজকের এই বিশেষ পর্ব আমরা আপনাদের সামনে নিয়ে এলাম এবং এখানে রাকেশ আলম বিকাশ ভবনের সামনে থেকে আমাদের স্টুডিওতে এসে আগামী দিনে কি তাদের প্ল্যান এবং ঠিক পুলিশ কি করেছিল সেদিনকে, কি ঘটেছিল, তারপর কি ঘটেছে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে শুরু করে সব কিছু নিয়ে কিন্তু ডিসকাস করলাম, আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমরা চিত্র তুলে ধরলাম যে এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরিহারা, যোগ্য চাকরিহারা শিক্ষক, এইভাবে আমাকে সম্বোধন করতে বললেন, যোগ্য চাকরিহারা শিক্ষকদের রাস্তায় বসে আছেন এই মুহূর্তে, তাদের কি মানসিক অবস্থা আপনারা শুনলেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।